আজকের পত্রিকায় বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি। আমি এম এস রানা। আজ আমরা কথা বলবো, আড্ডা দেব অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে। তাহলে এই মুহূর্তে আপনার ওটিটিতে 200 অন্তরা নামে একটা পর্ব যাচ্ছে। অন্তরাটা কি আসলে মিষ্টি কিছুর সিকুয়েল নাকি? গল্পটা যেখানে শেষ হয়েছে এটা বোধহয় সেখান থেকেই তো 200 নিয়ে আগেও করলেন, এবারও করলেন না। আপনাকে তো সাধারণত আমরা ওটিটিতে ওইভাবে পাই না। কারাগারে দেখলাম, কিন্তু এই ছোটো ছোটো পর্বগুলোতে আমরা আপনাকে খুব একটা পাই না। তো এই কাজটা করার পেছনে কি কোনো ইন্টারেস্ট ছিল? নুহাশ ছেলেটাকে আমার খুব ভালো লাগে। ভালো লাগার এই অর্থ হচ্ছে যে অনেক প্রতিভাবান মনে হয়, তার ভাবনাগুলো খুব আলাদা। যখন এই কাজটা নিয়ে কথা হয়, একটা কথা আমি অনেক জায়গায় বলেছি যে যাদের ভাবনা খুব আলাদা হয় তাদের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হতে পারলে আমার মনে হয় সেটা একটা সৌভাগ্যের বিষয়। কারণ একটা ক্ষেত্রে বহুকাল ধরে কাজ করছি, নতুন ভাবনা যারা ভাবতে পারে তাদের সঙ্গে যুক্ত হতে পারা মানে নিজের কিছুটা আয়ু বৃদ্ধি হয়, মানে নিজের ভাবনা অনেকটা সমৃদ্ধ হয়। তো সেই হিসেবে ওর স্ক্রিপ্ট, ওর ভাবনাটার সঙ্গে যুক্ত হওয়ার পর আমার মনে হয়েছে যে এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য আনন্দদায়ক হবে। সেটা করি এবং ওর পরেও একটা কাজও করতে চেয়েছিল, সেই কাজটা আমার পক্ষে করা সম্ভব হয়নি আমার অন্য একটা সমস্যা থাকার কারণে। বাট দুটো স্ক্রিপ্টই পড়ে আমার কাছে মনে হয়েছিল যে সবসময় খুব আলাদা করে ভাবে। যে ভাবনা থেকে কাজটা করলেন, এখন অন এয়ার হওয়ার পর রেসপন্স কেমন পাচ্ছেন? এক একজন মানুষ এক এক রকম বিবেচনা করবে, সেটি খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত নয়। কিন্তু ভালো লাগার মতো ঘটনা হচ্ছে এই যে যা বিশেষ, যা আলাদা, যা ভিন্ন, তার প্রতি যদি একটা সেটা যদি লেখা হয়, পাঠকের যদি আগ্রহ বেশি করে হয়, যদি দেখার বিষয় হয়, দর্শকের যদি আগ্রহ বিষয় হয়, তাহলে সেটার সঙ্গে আমি জড়িত রয়েছি। এটার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা পড়ছেন, যারা দেখছেন, তারা আলাদা কিছুকে সম্মানিত করছেন। তো সেই হিসেবে প্রথমটায় এটা তো কেবলমাত্র দর্শকের সামনে এলো, সুতরাং এটা নিয়ে মন্তব্য করার চেয়ে পেট কাটা শো যখন প্রথম হলো, বৃষ্টি কিছু যখন প্রথম হলো, এবং আরও 4টি গল্প, সেটি আমার প্রথম যেটা ভালো লেগেছিল যে প্রত্যেকটি গল্পই আলাদা। মানে একজন নির্মাতা, একজন লেখকের গল্প এত ভিন্ন হতে পারে, এটি কিন্তু খুবই মানে চমকানোর মতো ঘটনা। আর যে বিষয়টা ভালো লেগেছিল, আমার মনে হয়েছিল যে তরুণ প্রজন্মের কাছে যারা টেলিভিশন বা ছোট পর্দায় কোনো কিছুকে দেখাটা খুব একটা আগ্রহের বিষয় মনে করে না, তাদের ভেতরে একটা আগ্রহ তৈরি করতে পেরেছে। মানে নতুন একটা ভাষা, মানে যে ভাষাটা ওদেরকে কমিউনিকেট করে, সেটা বোধহয় ঘটেছিল। কারণ আমি এমন অনেক মানুষের কাছ থেকে মন্তব্য শুনেছি যারা কোনোদিন টেলিভিশন বা ছোটো পর্দা নিয়ে কোনো কথা কখনো বলেনি। তারা অত্যন্ত খুশি হয়ে উচ্ছ্বাসের সঙ্গে এই পেট কাটা শোর প্রশংসা করেছিল। বোধ করি সে কারণেই পেট কাটা শো এই যে দ্বিতীয় সিজনে এলো এবং আবার নতুন গল্পগুলো দর্শকের সামনে আসছে। মেসমেট করলেন। মেসমেটে তো আমরা দেখলাম যে গল্পটা আপনার এমন একটা জায়গায় গিয়ে শেষ হলো, মানে জাস্ট ফুল ফিনিশড না। তার মানে তো এটা সিকুয়েল আসার কথা। এই কাজটা করতে গিয়েও আমার ভালো লেগেছিল। আমার ভালো লাগার কারণ হচ্ছে যে গল্পটা এমন যে খুব জনপ্রিয় হয়ে উঠবে তা নয়, কিন্তু একটা আলাদা আকর্ষণ রয়েছে। হ্যাঁ, যখন কেউ এরকম বিষয় নিয়ে ভাবে, আমি আগেই বলেছি, আমার নিজের আগ্রহটা বাড়ে। আপনি যে দুটো কাজ করলেন, আমরা দেখছি যে ভালো রেসপন্স। আপনি এটার কারণে কি ভাবছেন ওটিটিতে কাজ করবেন, মানে এই ধরনের কাজগুলো নিয়মিত? না, অভিনয় আমার দুর্বলতা, এটা ঠিক। কিন্তু আমি তো 75 সাল থেকে অভিনয় শুরু করেছি, এটা 2025, অনেক বছরই তো হলো। এই বছরগুলো যদি পর্যালোচনা করা হয় তাহলে এটা বোঝা যাবে যে আমি অভিনয় সঙ্গে খুব বেশি জড়িয়ে থাকতে চাইনি। একটা সময় ছিলাম, টেলিভিশন যখন একাই টেলিভিশন ছিল, তখন যারাই টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন অত্যন্ত ভালোবেসেই টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে এটা
পরিধিটা অনেক বেড়ে গেল, সুতরাং কাউকে কাউকে ভাবতে হয়েছে এটা পেশা হয়ে উঠুক। আর কেউ কেউ ভেবেছে, খুব অল্প সংখ্যক মানুষই হয়তো ভেবেছে যে এটা পেশা না হোক, ভালো লাগার জায়গায়, ভালোবাসার জায়গায় থাকুক। আমার কাছে এই অভিনয় বিষয়টা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। যদি সময় করতে পারি, একটা বিষয়ের প্রতি আমি আলাদা মনোযোগী হতে পারি, তাহলে সেটা করার দরকার আছে। শুধুমাত্র দর্শকের সামনে থাকবার জন্যে বা একটা কাজ করবার জন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়াটা আমি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে না। ওটিটিতে আর কোনো কাজ করছেন, মানে আমরা কি এই মুহূর্তে না, কথা হচ্ছে কিন্তু কোনোটাই নির্দিষ্ট করে শুরু বলা যাচ্ছে করেন না। ওটিটি নিয়ে আপনার একটা মূল্যায়ন জানতে চাই। আমরা এক ধরনের যেহেতু ওটিটি একটা নতুন মাধ্যম আমাদের এখানে এসছে, এবং অনেকে এসছিল অনেকগুলো প্রতিষ্ঠান। এর মধ্যে আমরা দেখলাম যে একটি প্রতিষ্ঠানই ব্যাপকভাবে এখন পর্যন্ত ভালো পজিশনে এসছে, অন্য প্রতিষ্ঠানগুলো ওটিটি প্ল্যাটফর্মগুলো ঠিক ওইভাবে দাঁড়াতে পারলো না। এটার কারণটা কি মনে করেন, বা এটা উত্তরণের উপায়টা কি হতে পারে? কেন কোনটি টিকে গেল বা কোনটা টিকলো না, সেই বিষয়ে হয়তো আমার কোনো ভাবনা নেই। তবে অবশ্যই এই ভাবনাটা আছে, যখন এই নতুন মাধ্যম শুরু হয়েছে এটা টিকে থাকুক। এবং টিকে থাকা মানে সবচেয়ে লাভের যেটা, সেটা হলো আমরা যারা অভিনয় করি, আমরা যারা গান গাই বা অন্যান্য বিভিন্ন শিল্প মাধ্যমের সঙ্গে জড়িত আছি, তাদের তো বাংলাদেশি হিসেবে খুব একটা এক্সপোজার, মানে বাইরের মানুষ দেখতে পাবে এই সুযোগটা খুব একটা নেই। আমরা অনেক দেশের কিন্তু ধারাবাহিক সিরিজ, মানে নাটক বা ফিল্ম আমরা এখানে দেখছি, কিন্তু আমাদের তো ওই বিষয়টা হয়ে ওঠেনি। মনে করি যে এই নতুন মাধ্যমটি আসার ফলে সেটি উন্মুক্ত হলো। এখন আমাদের কাজও বাইরের মানুষ দেখার সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যতে আরও পাবে। কী করলে আসলে ধরেন এখনকার প্রোডাকশনগুলো আরও ভালো হতে পারে? আপনার কোনো সাজেশন আছে কি না? সম্পূরকভাবে যদি বলি যে ইউটিউবে আমাদের প্রোডাকশনগুলো অনেক ভিউ হয়, এবং আমাদের দর্শক যে একেবারে নাই তাও কিন্তু, আমাদের প্রবাসী একটা অনেক বড় অনেক হিউজ একটা দর্শক আছে। তো ওটিটিগুলো টার্গেট পিপল, মানে আমাদের দর্শককে টাচ করতে পারছে কিনা, খেতে পারছে কিনা? এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে আমরা যদি এটা বিশেষ মাধ্যমকে বলি যে এই মাধ্যমে প্রচুর দর্শক রয়েছে, আমাদের কিন্তু একই সঙ্গে বিবেচনা করতে হয় যে একটা বিশেষ মাধ্যমে কিন্তু বিশেষ দর্শক শ্রেণী রয়েছে। সেই বিশেষ দর্শক শ্রেণী যদি বিচারক হয়, তাহলে আমাদের এই মাধ্যমের কাজের যে উচ্চতা সেটি সঠিক হবে কিনা, এটা বিবেচনার বিষয় আছে। আমরা অনেক সময় সংখ্যা দিয়েই, অনেক সময় না, বেশিরভাগ সময় এখন বাংলাদেশে সব কিছু সংখ্যা দিয়ে বিচার করা হয়। এই যে একটি গান কতজনে শুনলো, একটা নাটক কতজনে দেখলো, একজন অভিনয় শিল্পীর অভিনয় শিল্পীকে কত মানুষ পছন্দ করে, এগুলো আমরা বিচার করি। একটা বিষয় আমার মাঝে মাঝে মনে হয়, নিজের ভেতরে এই প্রশ্নগুলো জাগে। ধরা যাক যখন আমাদের একটা রেডিও একটা টেলিভিশন ছিল, তার মানে মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ খুব কম ছিল। কিন্তু চিটাগাংয়ের একটা ব্যান্ড সোলস যে নতুন ধারার গানটা বা গানগুলো করেছে, সেই গানগুলোকে সমস্ত বাংলাদেশে পৌঁছায় নাই, পৌঁছেছে কিন্তু গানের যে নতুনত্ব, সেই নতুনত্বের কারণে। এবং আমি বলছি শব্দটা যে সারা বাংলাদেশে, আমি কোনো বিশেষ শ্রেণীর কাছে তখন একটা গান পছন্দ হয়েছে আর বিশেষ শ্রেণী পছন্দ করে নাই, সেটা কিন্তু হয়নি। এখন সবাইকে গাইতে শুনি আমরা একটা সময় লক্ষ্য করেছি যে টেলিভিশনের মাধ্যমে কিছু গায়কের উত্থান ঘটেছে, সেটা আজম খান, ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ শাহ, ফকির আলমগীর, পিলু মমতাজ, মানে এরা, আমি দুঃখিত হয়তো কারো কারো নাম বাদ গেল, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এরা এক একজন কিন্তু এক এক ধরনের গান গায় এবং তারা সকল মানুষের কাছে পৌঁছাতে পারলো। কেউ তো তখন বললো না যে আমি ফিরোজ শাহের গানটা পছন্দ করি বা ফিরোজ শাহের গানের ধরনটা ভালো। কেউ তো তখন বললো না যে আজম খানের গানটা ভালো। সবাই বলছে সবাই ভালো, সবাই বলছে, সমস্ত শ্রোতা বলছে যে সবার গান ভালো। তার মানে মানুষের মধ্যে এই
বিশেষ বিষয়টা ছিল যে ভালোকে ভালো বলার ক্ষমতা, সাধ্য সকল সাধারণ মানুষের মধ্যেও ছিল। যদি বলি যে একটা গান হলো, বিমূর্ত এই রাত্রি যেন মৌনতারে সুতোয় বোনা একটি রঙিন চাদর। কথাটা তো খুবই কঠিন, কিন্তু গানটা তো জনপ্রিয় হয়েছিল। যখন লাকি আকান বা হ্যাপি আকান গানের মধ্যে এলেন, তারা যে নতুন মাত্রা নিয়ে এলেন, সেটা তো আমরা সকলেই টের পেলাম এবং অ্যাপ্রিসিয়েট করলাম যে খুবই ভালো গান। পরবর্তীকালে যখন আমরা আয়ুব বাচ্চুকে দেখলাম বা জেমসকে দেখলাম, এরা একই কারণ না, কিন্তু এরাও তো মানুষের কাছে আলাদা ধরনের একটা সম্মান পেল। তারপরে সময় একটা ছিল যে সময়ে যে আলাদা, যে ভিন্ন, যে নতুন, তাকে কিন্তু সমস্ত শ্রেণী পছন্দ করল। আমি যদি সেই শ্রেণীর হয়ে কিছু করতে চাই বরাবরই, তাহলে নিশ্চয়ই সেটা করা বা এগিয়ে যাওয়া হবে না, থমকে যাওয়া, কারণ আমি একটা লক্ষ্য নিয়ে করছি। তো এই যে জনপ্রিয় হওয়ার বাসনাটা মনে জাগানো, এটা আমার বিবেচনায় আমার বিবেচনায় মানুষ শুরুতেই আসলে পরাজয় স্বীকার করছে অথবা আত্মসমর্পণ করছে, আত্মসমর্পণ করে একটি লড়াইয়ে নামছে। মানুষকে ছুঁয়ে যাবে এরকম কোনো প্রোডাকশন, মানে ভালো কাজ ভালো হবে এই ভাবনা মাথায় রেখে একজন নির্মাতা কাজ করেন। কিন্তু যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা আসলে প্ল্যাটফর্মগুলো আর্ট এবং কমার্স দুইটা বিষয় মাথায় রেখেই মার্চ করতে হয়, সেই বিষয়ে আপনার কোনো বিষয় ভাবনা বা পরামর্শ আছে কিনা? ভাবনা আছে, পরামর্শ না, ভাবনা আছে। যেমন এখন খেয়াল করি যে বিষয়ের বৈচিত্র্য কিন্তু খুব একটা নেই। মাঝে মাঝে কিছু আলাদা বিষয়ের হয়, সেটা অবশ্যই ভালো লাগে এবং দর্শক অপছন্দ করেছেন তা না, কিন্তু দর্শককে কিছু কিছু বিষয়ের প্রতি খুব আগ্রহী করার যে প্রচেষ্টাটা দেখা যায়। নতুন কোনো বিষয় হলে খুব সাধারণ কোনো বিষয়ের মধ্যেও তো অসাধারণতা থাকে, সেগুলো নিয়ে যখন হয় তখন দর্শক সেটা দেখেন, কিন্তু সেটা বড় করে বলা হয় না, মানে প্রচারও কিন্তু একটা খুব বড় ব্যাপার। তো তাতে করে হয় কি যে আমরা যখন রোজ বাসা থেকে বেরোনোর সময় আয়নার সামনে দাঁড়াই, একই মানুষটাকে দেখি, তখন নিজেকে কিন্তু কোনোদিন খারাপ লাগে, কোনোদিন ভালো লাগে। হ্যাঁ, আর নিজের মধ্যে বৈচিত্র্য চাই, অবশ্যই চাই। নিজের ভাবনায় বৈচিত্র্য আছে বলেই কিন্তু আমরা রঙিন, আমরা আলাদা থাকি। তো সুতরাং আমরা যা উপভোগ করি সেসবের মধ্যেও বৈচিত্র্য থাকাটা জরুরি। আর একটা বিষয় আমার কাছে মনে হয়, সেটা হলো আমাদের দেশে যারা লেখেন, যারা নির্মাণ করেন, যারা অভিনয় করেন বা অন্যান্য কলাকুশলী যারা আছেন, প্রত্যেককে খুবই দক্ষ এবং প্রতিভাবান মনে হয়। কিন্তু কেন মনে হয়? সেটা হলো যে বাইরে যে ধরনের যে উচ্চতার কাজ হয়, সেটি আমাদের এখানে হবে না, সেটা ভাবতে হয় না, আমাদের এখানে হয় বলে বিশ্বাস তৈরি হয়েছে। কিন্তু একটা বিষয় যে আমরা মানে আমাদের যে আলাদা একটা মন আছে, আমাদের একটা আলাদা মানসিকতা আছে, ভাবনা চিন্তা আছে, সেইগুলো আমাদের বিষয়ের মধ্যে কতখানি আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাইরের মানুষ যদি আমাদেরকে দেখতে চায়, বাইরের দর্শক যদি আমাদের দেখতে চায়, তাহলে আর 10টা দেশে যা যা বিষয় নিয়ে হচ্ছে সেটি দেখা বাদ দিয়ে আমাদেরটা কেন আসলে দেখবে? আমাদেরটা দেখার জন্য আমাদের তো নিজস্ব কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো যদি আমরা একটু গুরুত্ব দিয়ে সামনে আনি, তাহলে মনে করি যে আমাদের আকর্ষণ বর্তমানের জায়গা থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে।